আমাদের যে লোগো আছে বর্তমানে এখানে নৌকা প্রতীক এবং অন্যান্য বিষয়গুলো আছে এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে কোয়েশ্চেন করে যখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আসলে এটার সাথে আপনাদের কার্যক্রমের সামঞ্জস্যতা। আপনারা যদি দেখে থাকেন যে আমাদের রক্ষীরা এখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। প্রথম হচ্ছে কাউকে অপসারণ করা হয়েছে কিনা। আপনারা যদি দেখে থাকেন ইতিমধ্যেই 4 জন আমাদের জেল সুপার তারা কিন্তু বাধ্যতামূলক অবসরে গিয়েছেন এবং এছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ কিছু তদন্ত চলমান রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি এরকম জামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা যেহেতু হটলাইন চালু করার ব্যবস্থা করছি, আমরা আশা করছি যে এই তথ্যগুলো আপনারা হটলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যখন আমরা বন্দীদের চিকিৎসার জন্য নিয়ে যাই কারাগারের বাইরে বলতে যেখানে আমাদের ফুটপ্রিন্ট আছে অথবা আমাদের কারারক্ষীরা নিয়োজিত আছে, হাসপাতালে যখন বন্দীরা থাকে তখন কিন্তু আমাদের রক্ষীরা ওখানে দায়িত্ব পালন করে। সো আমি এটাকে দায়িত্ব আমার আওতা বহির্ভূত বলছি না। যেখানে আমার লোক থাকে না, লাইক যখন বন্দীদের পুলিশের কাছে হস্তান্তর করে দিই তখন কিন্তু আমাদের আর লোক থাকে না। সো এক্ষেত্রে দুটো ডেফিনেশনটা আমি ডিফারেন্ট করতে চাই। তো আপনি যে ঘটনার কথা উল্লেখ করেছেন এটা আপনি সুনির্দিষ্টভাবে বললে পিজি হাসপাতালে ঘটনাটা ঘটেছে। এখানে আপনারা যদি দেখে থাকেন যে আমাদের রক্ষীরা এখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল, যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা উদ্যোগ গ্রহণ করেছি যেটা হচ্ছে আমরা কেন্দ্রীয় কারা হসপিটাল যখন বাস্তবায়িত হবে তখন আমি আশা করছি যে আমাদেরকে বন্দীদের আর বিভিন্ন সরকারি হাসপাতাল যেগুলো আছে যেগুলোতে পাঠানো প্রয়োজন হবে না। জি, আপনি আরেকটা প্রশ্ন করেছেন লোগোটা পরিবর্তন। লোগোর ব্যাপারে যেটা হচ্ছে আপনারা জানেন যে লোগোতে আমরা আমাদের যে লোগো আছে বর্তমানে এখানে নৌকা প্রতীক এবং অন্যান্য বিষয়গুলো আছে এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে কোয়েশ্চেন করে যখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আসলে এটার সাথে আপনাদের কার্যক্রমের সামঞ্জস্যতা। আপনারা যদি দেখে থাকেন এখানে যে আমাদের লোগোটা আছে এখানে ব্যাটন এবং আমাদের চাবি আছে যেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা কারেকশন সেন্টার এবং ইয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো যে কারণেই আসলে আমরা যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছি এবং বিভিন্ন পক্ষ থেকে কোশ্চেনটা প্রশ্নের মুখোমুখি হচ্ছে এটা কেন অথবা এটা কি জন্য করা হচ্ছে, ওরকম কোনো যৌক্তিকতা আমাদের কাছে ডকুমেন্টেড নাই বলে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। বিভিন্ন মহল এবং বিভিন্ন যে সেক্টরগুলোর কথা বলছেন এই পক্ষরা কারা আসলে? এটা সর্বসাধারণের পক্ষ থেকে বিভিন্নভাবে, এটা আসলে সুনির্দিষ্টভাবে আমি অমুক বলেছে এভাবে বলতে পারছি না। বিভিন্নভাবে আমাদের কাছে প্রশ্ন এসছে যে আপনারা এটা কেন এবং এটা যৌক্তিকতা তখন আমরা আসলে খতিয়ে দেখছি এবং যাতে যৌক্তিকভাবে এটা পরিবর্তন করে। বিভিন্ন মহলটা কি রাজনৈতিক কোনো অংশ, এটা সরকারি অংশ নাকি অন্য কোনো কিছু? না, এটা মানে শুধু সরকারি না, ডেফিনেটলি সরকারি না। এটা আমি বলবো যে জনসাধারণের পক্ষ থেকে আমাদের কাছে যে ফিডব্যাক আমরা প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং আবেদন পেয়েছি যে এটা আমরা কেন পরিবর্তন করছি না। কোনো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেনি, এটা সর্বসাধারণের পক্ষ থেকে আমরা ফিডব্যাকটা পেয়েছি। যে আপনারা জানেন যে 2200-র অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। জি, আমাদের এই মুহূর্তে প্রায় পুনরায় গ্রেপ্তার হয়েছে 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। আপনার পরবর্তী প্রশ্নটা কি? শিশু সন্ত্রাসী এবং জঙ্গি যারা পালিয়েছেন জি মুক্তি পেয়েছেন জি এর মধ্যে আসলে একদম সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি না, বাট টোটাল সব মিলিয়ে শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তো আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্ন ভাবে 222 জনের মতো। সরি, আমি কারেক্ট করছি, 174 জনের মতো বিভিন্ন যারা জেএমপি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। পলাতক আছে কয়জন এখনো জঙ্গি? টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছে। তারা কি জঙ্গি সবাই? না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছে, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছে সব। বেসিক্যালি আমরা প্রতিটি যে ঘটনাগুলো ঘটেছে আমাদের বিভিন্ন কারাগারে 5ই আগস্ট পরবর্তী, এগুলো প্রতিটা ঘটনাকে আমরা আলাদাভাবে পর্যালোচনা করেছি, আমরা তদন্ত করেছি এবং এখানে আমাদের কাছে দুটো জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে আমাদের অবকাঠামোগত দুর্বলতা ছিল এবং যেটা হচ্ছে আপনারা জানেন কারাগারগুলো
বহির নিরাপত্তা অর্থাৎ এক্সটার্নাল থ্রেটের নিরাপত্তার দায়িত্বে আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। তো এক্ষেত্রে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি জড়িত কারণে ঘটনাগুলো আমরা থামাতে পারি। এছাড়া আরেকটা বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা অথবা আমাদের রক্ষী এবং ব্যবস্থাপনায় কিছু দুর্বলতা আমরা চিহ্নিত করেছি। এই সবগুলো বিষয় যেগুলো আমাদের আওতাধীন, ওগুলো প্রতিরোধ করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আর অবকাঠামো গত দুর্বলতা যেগুলো পেয়েছি আমরা, এগুলোকে সরকারের কাছে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে আমরা পাঠাবো, যাতে এগুলো দুর্বলতাগুলো কাটে। মাননীয় ডিজি, নরসিংদী এই ঘটনায় জুলাই আগস্টের যে অভ্যুত্থানের ঘটনায় প্রথমে যে কারাগারটা ভাঙা হয়েছিল সেটা নরসিংদী। এই ঘটনায় আপনাদের একজন জেলারকে তৎকালীন সরকার গ্রেপ্তার করেছিল বা তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল এবং তার বিরুদ্ধে একটা বড় তদন্ত হওয়ার কথা ছিল। সেই জেলারের আসলে সর্বশেষ কি অবস্থা, এবং ওই কারাগারে আসলে বেশ অনেক গোলাগুলির ঘটনা ঘটেছিল এবং সেখানে আপনাদের কি পরিমাণ কারারক্ষী হতাহত হয়েছিল? ধন্যবাদ। ওই যে আপনি যে জেল সুপারের কথা বলছেন, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়নি, বরখাস্ত করা হয়েছিল এবং এই তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার যদি দায় দায়িত্ব এখানে নিরূপিত হয়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আপনি যেটা বলেছিলেন, আমি এর আগে তথ্য দিয়েছিলাম, প্রায় 201 জন আমাদের কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আহত হয়েছিলেন, অনেকে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন এবং আপনারা হয়তো জানেন যে অনেকের কিন্তু এই ঘটনাগুলোতে আমাদের কারারক্ষী কর্মকর্তা কর্মচারীদের অনেক বাসভবন এবং ব্যক্তিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ব্যাপারেও আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি নিয়েছি এবং তাদেরকে সহায়তা করার উদ্যোগ করব। আপনারা জানেন যে 5 অগাস্ট আগের সময়ে বেশ অনেক ধারণ ক্ষমতার, আমরা সবসময় ধারণ ক্ষমতা থেকে বেশি বন্দীদের নিয়ে অপারেট করছি। আপনারা হয়তো জানেন যে প্রায় আমাদের ধারণ ক্ষমতা 42,000-এর কিছু বেশি এবং 5 অগাস্ট পরবর্তী সময়ে যেহেতু অনেকে মুক্তি পেয়েছেন হয়তো বিভিন্ন কারণে, যে কারণে সংখ্যাটা কমে এসেছিল এবং এটা প্রায় 55,000-এ চলে এসেছিল। বাট বর্তমান সময়ে আবার এটা বিভিন্ন কারণে গ্রেপ্তার হচ্ছে, যে কারণে এটা ঊর্ধ্বমুখী এবং 65,000-এ গিয়ে থেকেছে। সো এই বিষয়টা আমার মনে হয় পরিষ্কার করতে পেরেছি। আপনি নেক্সট পোর্শনটা একটু যদি হাসপাতাল জি, আপনারা জানেন যে ডিভিশন পাওয়ার জন্য 2টা বিধান আছে। একটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা প্রথম শ্রেণী আর গেজেটেড অফিসার, তারা অটোমেটিক্যালি ডিভিশন প্রাপ্ত হন, একটা আদেশ বলে। আর পরবর্তী যারা হচ্ছেন বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তি, মন্ত্রী, এমপি সহ যারা আছেন, তাদের ব্যাপারে এটা হচ্ছে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটের আসলে এখতিয়ার, এটা তারা আবেদন করার প্রেক্ষিতে তারা অনুমোদন করেন এবং এক্ষেত্রে যারা এরকম পাওয়ার যোগ্য তাদের অনেকে আবেদন করেছেন, আবেদনের প্রেক্ষিতে অনেকে পেয়েছেন, অনেকগুলো প্রক্রিয়া চলমান রয়েছে। যারা পাননি তাদেরকে আমরা ডিভিশন প্রদান করতে পারছি। তো সরকারও এই বিষয়ে জানেন এবং বেশ কিছু কারাগার নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই 17টা কারাগার অতি পুরনো এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতে হবে। জি, 17 মোট কারাগার কয়টা? আমাদের টোটাল 68টা কারাগার আছে। সরি, আমি একটা কারেক্ট করি, একটা 69, এখন একটা অনুমোদন হচ্ছে, টোটাল 69টা কারাগার। জি। আচ্ছা, আমি একটু আপনার যে 4 নম্বর পয়েন্টটা একটু উল্লেখ করতেছিলাম যে এখানে আপনার লেখার ভিতরে কিন্তু কারাগারে যে অসাধু কর্মকর্তা আছে সেটা আপনার লেখার ভিতরে জি স্পষ্ট করে আসছে। জি। তো আপনার এই বিগত 3 মাসে আপনার কোশ্চেন এই তো জাস্ট দেখেন, সিলেট 1 এবং 2 আমার ওখানে বিভাজন হয়েছে, সিলেট 1 কে আমরা চালু করার ব্যবস্থা। আরেকটা কথা বলতেন যে কর্মকর্তা কর্মচারী কার্যক্রম নিয়ন্ত্রণে, জি জি, এইটা একটু যদি ব্যাখ্যা করেন। জি, আপনারা জানেন যে আমাদের যে কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রমটা আমাদের সিভিল সার্ভিস অ্যাক্ট যেটা আছে ওইটা দিয়ে একই ধারায়, মানে যে সরকারের অন্যান্য অফিস যেভাবে চলে, আমরা যদিও পোশাকধারী একটা অর্গানাইজেশন, আমাদেরও একই আইনেই বিচার এবং ব্যবস্থাপনা করা হয়। যেহেতু পোশাকধারী একটা সংস্থা অথবা যদি সার্ভিস বলি, এখানে কিন্তু আমাদের অনেক কার্যক্রম যেটা হচ্ছে আমরা কিন্তু এবং অস্ত্র নিয়েও ডিউটি করি। সো এই ক্ষেত্রে একই আইনে বিচার করতে গেলে অনেক ক্ষেত্রে এটা আমাদের কাছে একটা প্রতিবন্ধকতা মনে হয়েছে, যে কারণে আমরা যাতে একটা ডিফারেন্ট আইন অথবা কিছু পরিশোধিত করে নিতে পারি এই ব্যাপারে আমরা উদ্যোগ করব।